নমস্কার, আমি সৈকত দে, ঘাটশিলা কলেজের বাংলা বিভাগের অতিথি শিক্ষক। থার্ড ইয়ারের 5 সেমিস্টারের আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের জন্য আজ আমি আলোচনা করব রবীন্দ্র নাটক রাজা নাটকের অন্যতম চরিত্র ঠাকুরদার চরিত্র নিয়ে। আগের ক্লাসগুলোতে এই রবীন্দ্র নাটক সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, আবার প্রশ্ন উত্তরও আলোচনা হয়েছে। যাই হোক, আজ আমি এই রূপক সাংকেতিক নাটক রাজা নাটকের ঠাকুরদার চরিত্র নিয়ে সামান্য কিছু বলবো। না, আজি দক্ষিণ দুয়ার খোলা, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, দিব হৃদয় দোলায় দোলা। এই বসন্তের আহ্বান সঙ্গীত মুখে নিয়ে রাজা নাটকের ঠাকুরদা চরিত্রের আবির্ভাব। বসন্ত প্রকৃতিকে রাজার যথার্থ রূপের সঙ্গে মিলিয়ে দিয়ে ঠাকুরদার আবির্ভাব। রবীন্দ্র নাটকে এই ঠাকুরদা এক অন্যতম চরিত্র। ইনি বালকের সঙ্গী, অথচ ঠাকুরদা বয়সে হলেন বৃদ্ধ। যে কোনো মত ও পথের দিশা ঠাকুরদাই কিন্তু আমাদের দেখান। এই রাজা নাটকে আমরা যা লক্ষ্য করি, ঠাকুরদা একধারে কবি, আবার তিনি শিল্পীও। বাক্যে, চিন্তায়, কর্মে কেবলমাত্র জনকল্যাণ ছাড়া অন্য কাজ এই ঠাকুরদার নেই। রবীন্দ্রনাথ অনেক নাটকে ঠাকুরদা চরিত্রের আনয়ন করেছেন। প্রত্যেক নাটকেই আমরা ঠাকুরদা চরিত্রকে পাই। এই ঠাকুরদা সারা জীবন ধরে আনন্দ রস পান করেছেন, আনন্দের উৎসের উপলব্ধি করেছেন, আর সেই বার্তা আমাদের জনগণের কাছে বারে বারে পৌঁছে দিয়েছেন। সত্যি কথা বলতে আসল কথা হলো, কবির মানস প্রতিমা হলেন ঠাকুরদা। সত্য বস্তুকে শনাক্ত করে সংসারের জগদ্দল পাষাণকে দূরে ঠেলে ফেলার প্রেরণা যোগাতেই তাঁর নাট্যমঞ্চে আবির্ভাব। আমাদের আলোচ্য রাজা নাটকের ঠাকুরদা চরিত্র কেমন। সমস্ত নাটকে রবীন্দ্র নাটকে ঠাকুরদা চরিত্র থাকলেও এখন আমি আলোচনা করব রাজা নাটকের ঠাকুরদা কি করছেন। রাজা নাটকের মধ্যে আমরা দেখি একমাত্র ঠাকুরদা সত্য, মঙ্গল, প্রেমময়, আনন্দরূপ রাজাকে সঠিকভাবে জেনেছেন। তাই তার মধ্যে কোনো ভয় নেই কোনো ভ্রান্তি। তিনি নিজেও আনন্দময় হয়েছেন, আর বালক, বাউল দল, নাগরিকবৃন্দ, বিদেশি সকলের সঙ্গেই তার অমলিন সম্পর্ক। সবাই তার সঙ্গে, মানে নাটকের যেসব পাত্রপাত্রী রয়েছে সবাই তার সঙ্গে কথা বলে নিছক আনন্দ পায়। আবার বসন্তের যে আসন, সেখানে বুড়োদের বাতিল করার কথা থাকলেও ওই নাটকে, রাজা নাটকে, নাটকের যে ছেলের দল রয়েছে তারা এই ঠাকুরদাকে নিয়েই আনন্দে মাততে চায়। কারণ তিনি সব বয়সের সঙ্গী, আবার তিনি কবি। নাচ গান তার আনন্দের বহিঃপ্রকাশ। আলোচ্য রাজা নাটকে ঠাকুরদা আত্মপরিচয় দিয়েছেন সে নাকি রাজার বন্ধু, রাজবন্ধু বলে। একমাত্র তিনি জানেন রাজার স্বরূপ, রাজার পতাকার চিহ্ন। সকলে যখন বসন্তের চিহ্ন কিংসুক আঁকা পতাকা দেখে ভণ্ডরাজ সুবর্ণের পিছনে ছুটেছিল, ঠাকুরদা তখন তার সন্দেহ মন নিয়ে জিজ্ঞাসুদের, যারা সন্দেহ করেছিল রাজা বলে ওই সুবর্ণকে, তাদেরকে বলেছিল কি না, কবে আমার রাজা রাস্তায় লোকের চোখ ধাঁধিয়ে বেড়ায়, এমন উৎপাত তো কোনোদিন করে না। তারপর আরো একটা কথা বলেন,
ওই কুম্ভ বলে একজন আছে, কুম্ভের প্রশ্নের উত্তরে বলেন, ছোট ভিক্ষুক বড় ভিক্ষুককেই রাজা বলে মনে করে বসে। যাই হোক, সেই নাগরিকদের, রাজ্যের নাগরিকদের আশ্বস্ত করতে গিয়ে তিনি বলেন, এ রাজ্যে মানে রাজার রাজ্যে সকলের মধ্যে সবকিছুতেই রাজা অবস্থান করছেন। আর সেই জন্য তাকে একটা গানও করতে হয়েছিল। এই নাটকে আমরা পাই, রাজা নাটকে গানটা ছিল না, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই রাজা সম্বন্ধে ঠাকুরদার মনে কোনো ক্ষোভ নেই। তার 5 ছেলে মারা গেলেও রাজার প্রতি তিনি একমাত্র শ্রদ্ধাশীল ছিলেন। রাজার কথা মতো কাজ করলেও তিনি কখনো রাজার কাছ থেকে পুরস্কারের আশা কোনোদিন করেন না। কারণ আমরা জানি যে রাজার পাত্র মিত্র সভাসদ যারা থাকে তারা ভালো কাজ করলে রাজা তাদের পুরস্কার দেয় এবং তারাও পুরস্কারের আশা করে। কিন্তু এখানে ঠাকুরদা নিজেকে প্রথমেই বলেছেন রাজবন্ধু বলে, অতএব বন্ধু কোনোদিন বন্ধুকে পুরস্কার দেয় না। তিনি জানেন রাজা শুধুমাত্র কল্যাণময় পালনকর্তা নয়, প্রয়োজনে সুশৃঙ্খলভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনার জন্য তিনি নিষ্ঠুরও হতে পারেন। তিনি রুদ্র, একদিকে তিনি যেমন ফুল ফোটান, অন্যদিকে তেমনি তিনি ফুল ঝরানো খেলাতেও মারতে পারেন। একথা বোঝাতে তিনি একটা গান ধরেন, কি সেই গানটা হলো, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই। সেই নৃত্যের তালে তালে জন্ম মৃত্যু সুখ দুঃখ হাসি কান্না পাশাপাশি নেচে চলেছে। আসলে ঠাকুরদা রাজার প্রতি গভীর শ্রদ্ধাশীল। এই ঠাকুরদার কথার মধ্য দিয়েই রাজার স্বরূপটি পাওয়া যায়। রাজ্যের নাগরিক, সেই নাগরিক দল যখন বলে রাজা নেই এবং সেই মতটাকে তারা প্রাধান্য দিতে চায়, তখন ঠাকুরদাই একমাত্র বলেছিলেন, আমাদের দেশের রাজা এক জায়গায় দেখা দেন না বলেই তো সমস্ত রাজ্যটা একেবারে যেন রাজায় ঠাসা। এই অদৃশ্য রাজাকে নাগরিকরা দেখতে পায় না। আর ঠাকুরদা তাদের আশ্বস্ত করতে বলছেন যে রাজা আমাদের আছেন, তিনি এক জায়গায় দেখা দেন না, তিনি সমস্ত রাজ্যতেই অবস্থান করেছেন, সমস্ত রাজ্যটাই তিনি দেখাশোনা করছেন। আবার বিশ্ব বসু যখন জানায় বিরূপাক্ষের কাছে শুনেছে সে রাজা নাকি কুৎসিত, তখন তার কথার উত্তরে ঠাকুরদা বলেছিলেন, ওরে রাজা কুৎসিত বই কি, নইলে তার রাজ্যে বিরূপাক্ষের মতো এমন চেহারা থাকে কেন? আসলে ঠাকুরদা চান তাঁর রাজা সর্বত্রই ব্যাপ্ত, এমনকি সকলের সঙ্গে তিনি উৎসবে বাঁশি বাজান। এই রাজা, সে বাঁশি শোনার কান থাকা চাই। সেই বাঁশি শোনার জন্য কৌতূহলহীন অবকাশের প্রয়োজন। তাই রাজা নাটকের রাজা মিলিত হন অন্ধকারে। কার সঙ্গে? সুদর্শনা, রানী সুদর্শনার সঙ্গে একান্তে। ঠাকুরদা আরো বলেন যে যে যেমন ভাবেই তাকে পেতে চান তিনি তার কাছে তেমন রূপে আবির্ভূত হন। অতএব রাজা হচ্ছে আলোচ্য নাটকের মঙ্গলময় পুরুষ ভগবান। ভগবানকে পেতে হলে ভগবানের আহ্বান করতে হবে। ঘরে বসে ভগবানকে পাওয়া যায় না। না ডাকলে, না আরাধনা করলে ভগবানকে কেউ পেতে পারে না। নাটকের শেষে দেখা যায় ঠাকুরদা রাজা কাঞ্চিরাজের শিবিরে সেনাপতি রূপে পাঠিয়েছেন। এই ঘটনা অনেকের কাছে হাস্যরস হতে পারে, কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব ব্যাখ্যায় যদি রাজা নাটক পাঠ করা যায় তবে দেখব ঠাকুরদা হলেন সেই শ্রেণীর লোক যারা ঈশ্বরের তত্ত্ব প্রচারের ভূমিকায় অবতীর্ণ হন। আলোচ্য নাটকে কি হয়েছে? রাজা হলেন ঈশ্বর, আর সেই ঈশ্বরের তত্ত্ব প্রচার করছেন, ঈশ্বরের মহিমা প্রচার করছেন আমাদের নাটকের ঠাকুরদা। যেই ঠাকুরদাকে রবীন্দ্রনাথ তার প্রত্যেক নাটকে এনেছেন। কাঞ্চিরাজ সেই রণক্ষেত্রের রাজাকে দেখতে চেয়েছিলেন, সেই হলো অসত্য আর সত্যের দ্বন্দ্বভূমি। একজন অসত্য আর একজন সত্য, এই দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে কাঞ্চিরাজের সঙ্গে আমাদের রাজা নাটকের রাজার। কাঞ্চিরাজের মনে ছিল অবিশ্বাস, সেই অবিশ্বাসের ভিত্তিতে দাঁড়িয়ে যুক্তি দিয়ে বাজিয়ে নিতে চেয়েছিলেন তিনি রাজাকে। আর রাজা তো নিজে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হবেন না, তাই তিনি তাঁর ওই তত্ত্ব প্রচারের আধ্যাত্মবাদী পুরুষ ঠাকুরদাকে পাঠিয়েছেন কাঞ্চিরাজের সঙ্গে বোঝাপড়া করার জন্য। স্বামী বিবেকানন্দ যেমন ছিল রামকৃষ্ণের কাছে বোঝাপড়া, ঠিক তেমনি ঠাকুরদা সেনাপতি হয়ে এসেছিলেন
কাঞ্চিরাজকে প্রতিষ্ঠা করতে বিশ্বাসের জগতে। ঠাকুরদা ছিলেন আনন্দময় পুরুষ, সবার সঙ্গে তার হাসির সম্পর্ক। জীবন সত্যের সন্ধান তিনি পেয়েছেন বলেই সবার সঙ্গে তার কানাকানি। স্থিতধী ব্যক্তির মতোই তিনি জেনেছেন জন্ম মৃত্যু, রোগ শোক, বিপদ কোনো কিছুই পরিহার করা সম্ভব নয়, কেননা যিনি এর নিরাপত্তার মূল তিনি কখনো রুদ্র আবার কখনো বাস্তব। এই রাজাই হলেন জগৎ সংসারের পালনকর্তা। তাঁর পতাকায়, তাঁর ধ্বজায় তাই পদ্মের মতো বজ্র আঁকা রয়েছে। তাই এই রাজার বাণী যিনি প্রচার করেন রাজা নাটকে, সেই ঠাকুরদা গেয়ে বেড়ান অবগুণ্ঠিত জীবনের উদ্দেশ্যব্যঞ্জক গান। প্রকৃতির নিয়মে ঠাকুরদা হলেন বৃদ্ধ, কিন্তু তার মন বালকের মতো, কেননা জীবনের অবসন্ন ভাব তার মনকে আচ্ছন্ন করতে পারেনি। এখানে ঠাকুরদার সঙ্গে নাট্যকারের মিল লক্ষণীয়। আসল কথায় আমরা এলাম কেমন না, রবীন্দ্রনাথের জীবনে দেখা গেছে বার্ধক্য তার মনকে কখনো পেয়ে বসেনি, ঠিক তেমন ঠাকুরদার মনে বার্ধক্য থাকা, জীবনে বার্ধক্য থাকা সত্ত্বেও সেটা তাকে সে হাসি কান্না ভরা জীবনটাকে বয়ে নিয়ে বেরিয়েছেন। তাই জীবনের প্রান্ত সীমায় বসে তিনি রচনা করেছেন অপূর্ব সাহিত্য সম্পদকে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কবি, রবীন্দ্রনাথ কবি, আবার তিনি গায়কও, আবার নৃত্য কুশলীও। এইসব দিক থেকে বিচার করলে আমরা এই রাজা নাটকে যে চরিত্রটা পেলাম ঠাকুরদা চরিত্রটি রবীন্দ্রনাথের মানস প্রতিনিধি বলে মনে করা যেতে পারে। এই রবীন্দ্রনাথের মতো ঠাকুরদাও তার বিশ্বাসের জগতে দৃঢ় বলে রাজার স্বরূপটি সহজেই ধরতে পেরেছেন। তার পাঁচ পুত্র শোকের আকুল সমুদ্র পার হয়ে আনন্দে উত্তীর্ণ হতে পেরেছেন রাজা নাটকে ঠাকুরদা। তাহলে ঠাকুরদাই হলেন রবীন্দ্রনাথের মানস প্রতিনিধি। তাই রবীন্দ্রনাথ অন্যান্য তত্ত্ব নাটকে ঠাকুরদা চরিত্রের মতো, রবীন্দ্রনাথ যেসব অন্যান্য নাটকগুলো লিখেছেন তাতে ঠাকুরদা চরিত্র রয়েছে, ঠিক তেমনি এখানে রাজা নাটকেও ঠাকুরদা চরিত্র যথার্থ রূপে প্রতিভাত। যাই হোক, এখানেই শেষ করছি ঠাকুরদা চরিত্র। ধন্যবাদ।